বলা হয় একটা দেশের ভবিষ্যৎ নাকি তৈরি হয় তার ক্লাসরুমে, কিন্তু সেই ক্লাসরুমের অবস্থাই যদি ভালো না থাকে। চলুন আজ আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একেবারে ভেতরের সংকটটা বোঝার চেষ্টা করি। এর পেছনের কারণগুলো কি, আর এর জন্য আমাদের কি বিরাট একটা মূল্য দিতে হচ্ছে। আসুন বিভিন্ন গবেষণা আর রিপোর্টের আলোকে বিষয়টা একটু তলিয়ে দেখি। তো সংকটটা ঠিক কতটা গভীর, চলুন কয়েকটা পরিসংখ্যান দেখি। এই সংখ্যাগুলো দেখলেই কিন্তু একটা পরিষ্কার আর সত্যি বলতে বেশ উদ্বেগজনক একটা ছবি পাওয়া যাবে। একটু ভেবে দেখুন, 13.95%। এটা হলো প্রাইমারি লেভেলে, মানে পড়াশোনার একেবারে শুরুতে ঝরে পড়া ছাত্রছাত্রীর সংখ্যা। একটা বাচ্চার শিক্ষার ভিড়টাই যদি এভাবে নড়ে যায়, তাহলে তার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো। আর মাধ্যমিক পর্যায়ে এসে তো অবস্থা আরও খারাপ। সংখ্যাটা প্রায় 32.85%। সোজা কথায় প্রতি ৩ জনের মধ্যে একজন পড়াশোনা শেষ করার আগেই স্কুল ছেড়ে দিচ্ছে। তাদের স্বপ্নগুলো তো ওখানেই থেমে যাচ্ছে, তাই না? আচ্ছা, যারা স্কুলে থাকছে তাদের অবস্থাটা কি? 2022 সালের একটা অ্যাসেসমেন্ট বলছে পঞ্চম শ্রেণীর প্রায় অর্ধেক ছাত্রছাত্রী, মানে 50%, ঠিকমতো বাংলায় পড়তে পারে না। আর অঙ্কে যারা পাশ করার মতো দক্ষতা রাখে তারা মাত্র 30%। ভাবা যায়, এটা কিন্তু আমাদের শিক্ষার কোয়ালিটি নিয়ে বিরাট একটা প্রশ্ন তুলে দেয়। কিন্তু প্রশ্ন হল, কেন কেন আমাদের শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা? চলুন এবার এই সংখ্যাগুলোর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। সবচেয়ে বড় কারণটা হল বিনিয়োগের অভাব। বছরের পর বছর ধরে এটা চলে আসছে। ইউনেস্কো বলছে জিডিপির অন্তত 5 থেকে 6% শিক্ষা খাতে খরচ করা উচিত, আর আমরা করছি কত? মাত্র 1.8%। শিক্ষাবিদরা তো বলেনি টাকা যেখানে কম, মানও সেখানে কম। আচ্ছা, দ্বিতীয় কারণটা লুকিয়ে আছে এই একটা সংখ্যার মধ্যে, 17। কি এই 17? এটাই আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বিরাট সমস্যার প্রতীক। এই 17 হল আমাদের দেশে চালু থাকা প্যারালেল বা সমান্তরাল শিক্ষা ব্যবস্থার সংখ্যা। কওমি, ইংলিশ মিডিয়াম, আলিয়া, টেকনিক্যাল, এরকম 17টা আলাদা আলাদা সিস্টেম চলছে, কিন্তু এদের মধ্যে কোনো সমন্বয় নেই। আর এর ফল, দেশ জুড়ে তৈরি হচ্ছে অসম্ভব বৈষম্য। বিশেষজ্ঞরা তো এই অবস্থাকে একটা নামই দিয়ে দিয়েছেন, জগা খিচুড়ি শিক্ষা ব্যবস্থা। তারা বলছেন পৃথিবীর আর কোথাও নাকি এমন নেই। এই একটা কথাই আসলে পুরো চিত্রটা পরিষ্কার করে দেয়। শুধু যে টাকা কম তাই না, আর একটা বড় সমস্যা হলো যে টাকাটা বরাদ্দ হয় সেটাও ঠিকমতো খরচ করা যায় না। প্রতি বছরই দেখা যায় হাজার হাজার কোটি টাকা ফেরত যাচ্ছে। কেন? কারণ আমলাতান্ত্রিক জটিলতা। এটা আমাদের প্রশাসনিক দুর্বলতার একটা বিরাট প্রমাণ। তো এই যে এত সমস্যা, এর সমাধান না করার জন্য আমাদের কি পরিমাণ মূল্য দিতে হচ্ছে সেটা একবার ভাবা দরকার। আর এই মূল্যটা কিন্তু আমাদের সবাইকে দিতে হচ্ছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই নিষ্ক্রিয়তার দামটা ঠিক কত? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা ঠিক কতটা পিছিয়ে পড়ছি? একটা প্রজন্মকে ভালো শিক্ষা না দেওয়ার ক্ষতিটা আসলে কি? ইউনেস্কোর একটা রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে এই শিক্ষার ঘাটতির কারণে দেশের প্রায় $69 বিলিয়ন ক্ষতি হতে পারে। হ্যাঁ, $69 বিলিয়ন। এটা কোনো ছোটখাটো সংখ্যা না। এখন এই $69 বিলিয়ন ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য বলি, এটা আমাদের দেশের মোট জিডিপির প্রায় 17%-এর সমান। একবার ভাবুন, শুধু শিক্ষার মানের অভাবে আমাদের অর্থনীতির কি বিরাট একটা অংশ ঝুঁকির মুখে পড়েছে। আর ক্ষতিটা তো শুধু টাকার অঙ্কে মাপা যায় না, তাই না? এর একটা বিশাল সামাজিক প্রভাবও আছে। যে ছেলেমেয়েরা স্কুল থেকে ঝরে পড়ছে তারা সহজেই বাল্যবিবাহ, বিভিন্ন ধরনের অপরাধ, সহিংসর মতো জিনিসে জড়িয়ে পড়ছে। এটা আমাদের সমাজকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দিচ্ছে। তো আমরা সমস্যা দেখলাম, কারণ জানলাম, এর ভয়াবহ ফলও দেখলাম। এখন মনে হতে পারে এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। চলুন এবার বিশেষজ্ঞরা কি বলছেন সেই সমাধানগুলোর দিকে তাকাই। বিশেষজ্ঞরা খুব পরিষ্কার করে 4টা ধাপের কথা বলেছেন। প্রথম এবং সবচেয়ে জরুরি হল শক্তিশালী রাজনৈতিক ইচ্ছা। এটা ছাড়া কোনো কিছুই সম্ভব না। দ্বিতীয়ত, বিনিয়োগ বাড়িয়ে জিডিপির 5-6% নিয়ে যেতে হবে। তৃতীয়ত, শিক্ষকদের মান বাড়ানোর জন্য একটা স্বাধীন টিচার্স কমিশন দরকার। আর সবশেষে, এই যে 17 রকম ব্যবস্থা, এগুলোকে এক ছাতার নিচে এনে বৈষম্য দূর করতে হবে। আর এই বড় পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে হলে আরও দুটো কাজ করতে হবে। 1. শিক্ষা ব্যবস্থাপনাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, মানে ক্ষমতাকে একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। আর 2. কারিগরি আর ভোকেশনাল শিক্ষার ওপর অনেক বেশি জোর দিতে হবে, কারণ এখনকার চাকরির বাজারের জন্য এটাই সবচেয়ে বেশি দরকারি।
সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, একটি দেশের ভবিষ্যৎ কি আসলেই তার ক্লাসরুমে তৈরি হয় না? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে সেই ভিত্তিটাকে মজবুত করার চেয়ে জরুরি কাজ আর কি হতে পারে? আমাদের সবার ভবিষ্যৎ তো আজকের এই ক্লাসরুমগুলোর ওপরেই নির্ভর করছে।